নমস্কার। মহামতি অনন্তলাল ঠাকুর মহাশয়ের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1064তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম ভীষ্মককে নিয়ে। মহারাজ ভীষ্মক তিনি এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে এবং সেখানে তিনি খানিকটা নিজের দোষ স্খলনেরই একটা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা দেখছি তিনি বারবার কৃষ্ণের কাছে ধরা পড়ে যাচ্ছেন এবং সবশেষে এটা দেখলাম তিনি ধরা পড়ে কৃষ্ণকে বলছেন, একেবারে শেষে যখন তিনি একেবারে নাস্তানাবুদ হয়ে গেছেন কৃষ্ণের বুদ্ধিমত্তার কাছে, তার যুক্তি বিন্যাসে, তিনি তখন বলতে বাধ্য হলেন, দেখুন আমি সত্যিই অন্য রাজার হাতে আমার কন্যা রুক্মিণীকে তুলে দিতে চাই না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তখন শ্রীকৃষ্ণ তার নিজের মনোভাবটা বুঝতে না দিয়েই বললেন, আপনার কন্যা আপনি তাকে কার হাতে তুলে দেবেন বা না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আর এসব কথা বলে এখন লাভই বাকি। হ্যাঁ, আর আপনার কন্যার বিবাহের ব্যাপারে অন্যেই বা কেন নাক গলাবে, তাই না? তো তবে আপনার কন্যা পরম লক্ষ্মীমতী, তার রূপ বৈদগ্ধ্য এর এতটাই যে সেক্ষেত্রে আমাদেরই যাদব গোষ্ঠীর অন্য পাল্টি ঘর হিসেবে সেই কন্যার সঙ্গে আমার একটা ভাবী সম্বন্ধ তো হতেই পারে, ঘটতেই পারে। আর যখন আপনি একটা ভালো ভাবনা থেকে প্রণোদিত হয়ে আমার কাছে উপস্থিত হয়েছেন, ক্ষমা চাইতে এসেছেন, সে ক্ষমা আপনার অবশ্যই প্রাপ্য, কারণ বয়সে আপনি আমার পিতার তুল্য। আর সেক্ষেত্রে আপনাকে আমি ক্ষমা করতেই পারি। তবে যে কথাটা আমি বলতে চাই যে আপনার কন্যার সঙ্গে আমার সম্বন্ধ হওয়াটা এমন কিছু গর্হিত ব্যাপার হয় না, সেটা হতেই পারে। এবং শুধু তাই নয়, আমরা এখানে দেখলাম কৃষ্ণ ভীষ্মকের কাছে তার পিতা এবং জ্যাঠা ক্রথ এবং কৌশিকের ভূয়সী প্রশংসা করলেন এবং সেটা কৌশিকের ভালো লাগলো না। ভালো লাগলো না কারণ এই ক্রথ কৌশিককে তো তিনি বিতাড়ন করেছেন, আর ক্রথ কৌশিক এখন তার বিরোধী পক্ষ এবং সেখানে তিনি বাধ্য হয়ে এসেছেন এই ক্রথ কৌশিকের বাড়িতে শ্রীকৃষ্ণের কাছে। এই আশাটা একটা বাধ্য হয়ে আসা, কারণ এখানে দুটো জিনিস ভীষণভাবে জড়িয়ে আছে। এক নিজের কন্যার সেই স্বয়ংবর সভা, সেখানে যাতে কোনো রকম গোলযোগ না হয়, কোনো রকম যুদ্ধ না লাগে, আর বিশেষ করে এই দ্বিতীয়টি ওই যুদ্ধ না লাগে, কারণ যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধে তার পুত্র রুক্মী যে প্রবল কৃষ্ণ বিদ্বেষী, সে তো নেতৃত্ব দেবে, সে তো সবার আগে ঝাঁপিয়ে পড়বে এবং কে না জানে কৃষ্ণের বিরুদ্ধ আচরণ করে কেউ বাঁচতে পারে না। অতএব কৃষ্ণের হাতে অন্য রাজাদের কি গতি হবে সেটা যত না স্পষ্ট জানা যায়, তবে এটা ঠিক রুক্মী বাঁচতে পারবে না, কারণ রুক্মী যে প্রবল কৃষ্ণ বিদ্বেষী সেটা যেমন অন্যরা জানেন, শ্রীকৃষ্ণ আরও ভালো মতন জানেন। সুতরাং কৃষ্ণের এই বিরোধিতা এবং জরাসন্ধের প্রতিকূল আচরণ, এই দুয়ের মাঝখানে ফাপড়ে পড়েছেন মহারাজ ভীষ্ম। সেখানে আমরা দেখছি
মহারাজ ভীষ্মকে কথা শোনাতে এতটুকু রেয়াত করলেন না শ্রীকৃষ্ণ, এবং শেষ পর্যন্ত তিনি ক্রত এবং কৈশিকের ভূয়সী প্রশংসা করলেন। এবং সেখানে তিনি বললেন, মহারাজ ক্রত এবং কৈশিক এরা দুজনেই অতিথি সৎকারের সময় আমাকে এদের সমগ্র রাজ্য দান করেছেন, এবং এরই পুণ্য ফলে এদের পূর্বজরা এবং অধস্তনেরা প্রত্যেকেই স্বর্গলাভের পূর্ণ অর্জন করেছেন। আতিথ্য কারণে अस्माक সরাজ্যং দদতা অভ্যুভ তেন দান ফলেনাস্য দশপূর্বাসহ অধস্তেন দিব্যঙ্গতা। এখানে এই যে দিব্যঙ্গতা, তার দিব্য লাভ করেছে, অর্থাৎ তার পূর্বজরা এবং অধস্তন 10 পুরুষ একটা দিব্য ভাব লাভ করেছে। এটা অর্থ হলো শ্রীকৃষ্ণ ক্রত এবং কৈশিক এদেরকে তিনি প্রাণ দিয়ে রক্ষা করবেন। অর্থাৎ ভীষ্মক এটা বুঝতে পারলেন, এটা পরিষ্কার তিনি বুঝে গেলেন যে একটা তার ঠিক নাকের ডগায় বসে শ্রীকৃষ্ণ একটা শক্তিশালী বিরোধী গোষ্ঠী তৈরি করতে পেরেছেন, এবং যে ক্রত কৈশিককে তিনি বিতাড়ন করেছেন, তার পিতা এবং জ্যেষ্ঠ তাতকে, তারা এখন অনেক বেশি শক্তিমান হয়ে উঠেছেন কৃষ্ণের সহায়তায়। এবং এটাও ভীষ্মক বুঝতে পারছেন, জরাসন্ধকে যদি কেউ চ্যালেঞ্জ জানাতে পারেন সেটা শ্রীকৃষ্ণ, এবং দিন দিন তার ক্ষমতা যে বাড়ছে এবং সেদিক থেকে তুলনামূলকভাবে জরাসন্ধের ক্ষমতা যে হ্রাস পাচ্ছে, এটা বুঝতে বুদ্ধিমান ভীষ্মকের এতটুকু সময় লাগলো না। যাই হোক, কৃষ্ণের সমস্ত অভিসন্ধি এবং মনোভাব বুঝে ভীষ্মক রওনা দিলেন কুণ্ডিনপুরের দিকে, তার রাজধানীর দিকে। ওই দিকে ভীষ্মকের কাছ থেকে বিদায় নিয়ে, ক্রত এবং কৈশিকের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ পুনরায় মথুরায় রওনা দিলেন। এবং ভীষ্মক এটা বুঝেছেন যে কৃষ্ণ স্বয়ংবর সভায় সরাসরি আসবেন না, এটা ভীষ্মক বুঝেছেন। তিনি কোনোভাবেই এই স্বয়ংবর সভায় আসবেন না, এবং যদি জরাসন্ধ পক্ষীয়রা যুদ্ধ ঘোষণা না করে কিংবা তারা আগে থেকে কৃষ্ণের প্রতি কোনো রকম বিদ্রোহ না করে, কোনো বিগ্রহ না করে, বিদ্রোহ এবং বিগ্রহ, যুদ্ধ এবং তার বিরুদ্ধ আচরণ যদি না করে, তার পক্ষে কোনো বিরুদ্ধ আচরণ না করে এবং তার প্রতি যদি কোনো যুদ্ধ ঘোষণা না করে, তবে শ্রীকৃষ্ণ নিজে থেকে বিদর্ভ রাজ্যে কোনো রকম আক্রমণ করবেন না। এবং তিনি বিদর্ভ রাজ্যকে আক্রমণ করবেন না, স্বয়ংবর সভাতেও আসবেন না। তার মূল কারণ হলো তার কন্যা রুক্মিণীর প্রতি, মহারাজ ভীষ্মকের সুন্দরী এবং বিদগ্ধা কন্যা রুক্মিণীর প্রতি শ্রীকৃষ্ণের একটা আলাদা আগ্রহ আছে। তিনি রুক্মিণীর পানি প্রার্থী এবং তিনি রুক্মিণীকে চান। এখন কথা হলো কিভাবে তিনি রুক্মিণীকে লাভ করবেন। অবশ্যই স্বয়ংবর সভায় এসেও নয় এবং কোনো রকম যুদ্ধ বিগ্রহ করেও নয়। এটুকু বুঝে ভীষ্মক বিদর্ভে ফিরে এলেন, এবং ফিরে এসেটা বুঝলেন আপাতত যেটা তিনি আর মোটামুটি স্থির করে নিয়েছেন প্রথম কর্তব্য হিসেবে, আপাতত তাদের পক্ষ থেকে, অর্থাৎ জরাসন্ধীয় পক্ষরা যাতে কোনোভাবেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ বা অন্য কিছু ঘোষণা না করেন, বিশেষ করে তার রাজ্যে বসে,
অর্থাৎ বিদর্ভে অবস্থান করে জরাসন্ধ এবং তার পক্ষভুক্ত সামন্ত রাজারা যাতে কোনোভাবেই কোনো রকম কৃষ্ণ বিদ্বেষী কোনো রকম আচরণ না করে সেটা দেখাই তার কর্তব্য। একমাত্র সেইটাকে যদি তিনি ঠেকাতে পারেন তাহলেই তবেই একমাত্র তিনি তার পুত্রকে রক্ষা করতে পারবেন, তার পুত্রের প্রাণ বাঁচবে, তিনি তার পুত্রকে বাঁচাতে পারবেন। সেটা ভেবেই তিনি উপস্থিত হলেন তার রাজধানী কুন্ডিনপুরে এবং সেখানে এসে তিনি সমবেত রাজাদের উদ্দেশ্য করে বললেন, একেবারে প্রথমেই তিনি তার রাজধানীতে উপস্থিত হয়েই তিনি তার সমবেত রাজন্য বৃন্দের কে আহ্বান করে তিনি বললেন যে দেখুন, এই আমার কন্যার স্বয়ংবর নিয়ে যে একটা দুশ্চিন্তা ঘনিয়ে উঠেছে তাতে এই স্বয়ংবরের মধ্যে নানা সমস্যা তৈরি হয়েছে এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটা আমার রাজ্যের পক্ষে বা আমার নিজের ব্যক্তিগত কারণের অর্থাৎ আমার নিজের ব্যক্তিগত দিক থেকেও এবং আমার রাজ্যের দিক থেকেও তা কোনোভাবেই শুভকর নয়। সুতরাং এক প্রকার বাধ্য হয়েই আমি এই স্বয়ংবর সভা বন্ধ করে দিতে চাইছি। স্বয়ংবর কৃতং দোষং বিদিত্বা ব নরাধিপা। সমস্ত রাজাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ক্ষন্তব্য মম বৃদ্ধস্য, আমার এই বৃদ্ধ আমার এই দুর্বলতাকে, আমার এই অসহায়তাকে আপনারা ক্ষমা করুন। ক্ষন্তব্য মম বৃদ্ধস্য দুর্দর্গর্ধস্য ফলোদয়ম। এর ফলে যে একটা ভয়ঙ্কর দুর্বৈরতা সৃষ্টি হবে, একটা বিপদ সৃষ্টি হবে, সেটা ধারণ করার শক্তি আমার রাজ্যেরও নেই, আমারও নেই। ভীষ্মকের এই ঘোষণার পর, মহারাজ ভীষ্মকের এই ঘোষণার পর স্বয়ংবরে উপস্থিত রাজারা একে একে ফিরে যেতে আরম্ভ করলেন। কেবলমাত্র রয়ে গেলেন কয়েকজন রাজা, যাদেরকে হরিবংশ পুরাণ বলছেন ভীষ্মকের মিত্র শক্তির, অর্থাৎ জরাসন্ধ এবং জরাসন্ধের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষেরা। যে মিত্র অক্ষের মধ্যে ভীষ্মক রয়েছেন সেই মিত্র অক্ষের কিছু শক্তিশালী রাজন্যরা, অর্থাৎ জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, সেখানে রয়েছেন মহাকুর্ম এবং শাল্যরাজ। এই কয়েকজন সেখানে উপস্থিত আছে, কারণ এরা ভীষ্মকের কথায় কিছু রহস্য গন্ধ পেয়েছেন। তারা বুঝতে পারছেন ভীষ্মকের হঠাৎ তিনি গেলেন, শ্রীকৃষ্ণের সাথে দেখা করলেন, কৃষ্ণের সাথে দেখা করে ফিরে এসেই তিনি এমনভাবে স্বয়ংবর সভা বন্ধ করে দিচ্ছেন, এটা এত সোজা ব্যাপার নয়, এর মধ্যে অবশ্যই একটা কোনো রহস্য আছে এবং তারা অপেক্ষা করছেন আসল কথাটা কোথায়, ভীষ্মকের ভয়টা কোথায়, ভীষ্মকের তিনি আসলে কি বলতে চান, তার আসল মনোভাবটা আরও পরিষ্কার করে বোঝার জন্য শ্রতু কামা রহ বাক্যং স্থিতা বৈ ভীষ্মম একান্তিকে, ভীষ্মের একেবারে একান্তে, তার কাছাকাছি তার মনোবাসনাটা ঠিক নয়, মনোভাবটাকে আরও বিশেষ করে বোঝার জন্যই তারা কিন্তু ওই বিদর্ভ রাজধানীতে রয়ে গেলেন, যেখানে অন্যান্য প্রায় সব রাজারাই চলে গেলেন। এই গোটা 5-6 রাজা এবং জরাসন্ধ তারা সেখানে রয়ে গেলেন। আমরা এখানে দেখছি এই যে স্বয়ংবর সভা, রুক্মিণীর যে স্বয়ংবর সভা, এটা বন্ধ হয়ে গেছে
এই বন্ধ অর্থাৎ তার মানে রুক্মিণী স্বয়ংবর সভা প্রথম যে বন্ধ হয়ে গেল, আবার আরেকবার, তার মানে কি রুক্মিণী দুবার স্বয়ংবর সভা হয়েছিল? কারণ রুক্মিণী হরণ হয়েছিল তো রুক্মিণীর স্বয়ংবর সভা থেকেই। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিলেন স্বয়ংবর সভায়। সেখানে অন্য পুরাণে, এমনকি মহাভারতে কিন্তু এ কথা বলা নেই। কেবলমাত্র হরিবংশ পুরাণ থেকেই আমরা এটা বুঝতে পারছি যে রুক্মিণীর প্রথম স্বয়ংবর সভাটি বন্ধ হয়ে যায়। এবং এটা যে ঠিক, এই তথ্যটাই যে ঠিক সেটা বোঝা যায় মহাভারত এবং অন্যান্য পুরাণের এবং হরিবংশ পুরাণের আর একটি অন্য তথ্য থেকে। কি সেই তথ্য? সেটা অনেক পরের, কিন্তু প্রয়োজনে আমরা সেই বহু পরের তথ্যটিকে আপনাদের সামনে একটু নিবেদন করতে চাই। সেটা শুনলেই আপনারা বুঝবেন যে সেখানে প্রথম এই স্বয়ংবর সভাটি, রুক্মিণীর এই স্বয়ংবর সভাটি বন্ধ হয়ে গেছিল এবং পরে আরেকটি স্বয়ংবর সভা আহুত হয়েছিল এবং সেখানেই তাকে শ্রীকৃষ্ণ হরণ করেন। এইখানে মহাভারত সহ বিভিন্ন পুরাণে এবং হরিবংশ পুরাণে আমরা এই কথা পাই, শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে মথুরায় নিয়ে যান। তিনি রুক্মিণীকে হরণ করে তার নবনির্মিত দ্বারকা নগরীর লক্ষ্মী রূপে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ রুক্মিণীকে হরণ করে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গিয়েছিলেন দ্বারাবতী বা দ্বারকা নগরীতে এবং সেখানেই বিধিমতে তাদের বিবাহ হয়। আর এখনো পর্যন্ত তো দ্বারাবতী তৈরিই হয়নি। সুতরাং এই তথ্যটাকে যদি আমরা ধরি তাহলে এর সত্যতাকে বোঝা যায়। কেমন? তাহলে এখন যে কথাটা আমরা বুঝব যে স্বয়ংবরে উপস্থিত রয়েছেন, এখনও উপস্থিত আছেন, সেই সভা থেকে অন্যরা চলে গেলেও এখনও কুণ্ডিনপুরে উপস্থিত রয়েছেন জরাসন্ধ এবং তার বিশেষ গোষ্ঠীর মিত্র পক্ষের কয়েকজন। তারাও এটা বুঝতে পারলেন যে রুক্মিণীর যদি এভাবে স্বয়ংবর হয় বা অন্য যাই হোক, শ্রীকৃষ্ণ কিন্তু চুপ থাকবেন না। অর্থাৎ রুক্মিণীর প্রতি শ্রীকৃষ্ণের একটা আসক্তি আছে। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে চান, কিন্তু এদিকে তো জরাসন্ধ ঘোষণাই করে দিয়েছেন রুক্মিণীর সাথে বিয়ে হবে শিশুপালের। এই স্বয়ংবর সভাটা সেই একটা লোক দেখানো আয়োজন মাত্র। কারণ আমরা এই কথা কেন রুক্মিণী শিশুপালকেই, অর্থাৎ সেই সুনীত শিশুপালকেই বরণ করবেন, সেটা তো আমরা গত পর্বে আপনাদেরকে বিস্তৃতভাবে যুক্তি দিয়ে বলেছি। হ্যাঁ, কেন তাকে রুক্মিণীকেই বরণ করবে? কারণ সেখানে সুনীত শিশুপাল ছাড়া বিদর্ভরাজ ভীষ্মক এবং তার পুত্র বেছে বেছে এমন সমস্ত তাদের মিত্রপক্ষের রাজাদেরকে আহ্বান করেছেন বা পরবর্তী ক্ষেত্রেও আহ্বান করবেন। সেখানেও আমরা দেখব ওই একই এই পক্ষীয় রাজাদেরকে আহ্বান করবেন যারা জরাসন্ধের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার জরাসন্ধের গোষ্ঠীভুক্ত। আর সেই সমস্ত গোষ্ঠীভুক্তের মধ্যে শিশুপাল ছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য নন যিনি রুক্মিণীর পাণিগ্রহণের জন্য যথার্থ। সুতরাং জরাসন্ধ এইদিকে ঘোষণাও করে দিয়েছেন তিনি শিশুপালের সাথে রুক্মিণীর বিয়ে দিতে চান। আর অন্যদিকে এরা বুঝলেন, জরাসন্ধ এবং তার মিত্রবাহিনী এটা পরিষ্কার বুঝে গেলেন যে শ্রীকৃষ্ণের রুক্মিণীকে বিয়ে করতে চান এবং অন্য কোনো উপায় রুক্মিণীর যদি বিয়ে দেওয়া হয়
তাহলে শ্রীকৃষ্ণ চুপ করে বসে থাকবেন না। এবং জরাসন্ধ বা তার সম্মিলিত মিত্রবাহিনীকে মুখোমুখি যুদ্ধে পর্যুদস্ত করবার ক্ষমতা শ্রীকৃষ্ণের নেই, এটা ঠিক, কিন্তু তার সাহস, তার বুদ্ধিমত্তার অন্তও নেই। আর তিনি ছেড়ে দেবেন না। শত্রুপক্ষের কে তিনি 1 ইঞ্চি জমি এমনিতে ছেড়ে দিয়ে অবলীলাক্রমে এই বিবাহ ঘটে যেতে তিনি দেবেন না। বাধা দেবেন, হস্তক্ষেপ করবেন, প্রয়োজনে তিনি তার বুদ্ধি প্রজ্ঞা দিয়ে এমন কিছু করবেন সেখানে একটা প্রচণ্ড গোলযোগ তৈরি হবে এবং সেই গোলযোগের মধ্যে দিয়ে তিনি তার কাজ হাসিল করার একটা চেষ্টা করবেন। অতএব ওইদিকে আমরা একটু ফিরে আসি। এরপর কি হলো? সেখানে অনেক রাজারা চলে গেছেন। জরাসন্ধ এবার তার অনুগত সমস্ত রাজাদেরকে নিয়ে ওই কুণ্ডিনপুরেই সেখানে রয়েছেন এবং সঙ্গে সঙ্গে আরেকটি সভা আহ্বান করলেন। অতঃকিম, কারণ এটা তো বোঝা গেছে শ্রীকৃষ্ণ ছেড়ে দেবার পাত্র নয়। অতঃকিম, কি করা যাবে? সে সরাসরি আসবে না, সরাসরি সে যুদ্ধ করবে না। সরাসরি যুদ্ধ যখন সে করবে না, তাহলে তাকে তো একটা শিক্ষা দেওয়া দরকার। কি করা? এবং সেখানে সমস্ত রাজারা ভীষ্মককে বললেন, আপনি পরিষ্কার করে বলুন আপনার কি মনোভাব, আপনি কেন ভয় পাচ্ছেন, কেন আপনি স্বয়ংবর সভা বন্ধ করে দিলেন, আপনি কি, আপনার দুশ্চিন্তাটা কোথায় সেটা আপনি বলুন। ভীষ্মক, মহারাজ ভীষ্মক একেবারে খোলাখুলি বললেন যে ওই যে প্রথম যে স্বয়ংবর সভাটি আহ্বান হয়েছে, সেখানে যেহেতু তার পুত্রই সেই স্বয়ংবর সভার প্রধান হোতা এবং সে কারণেই তিনি ভয় পাচ্ছেন, অর্থাৎ তার পুত্রের কারণেই তিনি ভয় পাচ্ছেন। কারণ শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করার জন্য তার পুত্র যেভাবে উঠে পড়ে লাগে সেটা একটা গোয়ার্তুমির পর্যায়ে চলে যায়। তার পুত্রের সাহস আছে, ক্ষমতা আছে, সব ঠিক, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে মোকাবিলা করার যে প্রাজ্ঞতা, যে বুদ্ধি, যে নৈপুণ্য প্রয়োজন, সেটা রুক্মির নেই। এবং রুক্মি এটা বুঝতেও চান না। তিনি ভাবেন গায়ের জোরে গোয়ার্তুমির দ্বারা তিনি সব কিছু উদ্ধার করে নেবে। কারণ রুক্মি ভাবছেন তার পক্ষে রয়েছেন জরাসন্ধ, স্বয়ং জরাসন্ধ এবং তার সম্মিলিত মিত্রবাহিনী, অতএব কৃষ্ণকে তিনি ভয় পাচ্ছেন। কিন্তু বাস্তবে তো তা নয়, বাস্তব ঘটনা তো সেটা বলে না। সেখানে সম্মিলিত জরাসন্ধের মিত্রবাহিনী বারবার কৃষ্ণের কাছে পর্যুদস্ত হয়েছে। ইতিমধ্যে বড় 2-1 জরাসন্ধের মিত্রপক্ষের বড় 2-1 প্রাণও গেছেন, হংসক মারা গেছে। হ্যাঁ, হংসক ডিম্বকের মতন লোকজন থাকা সত্ত্বেও সেখানে জরাসন্ধ তেমন কিছু করে উঠতে পারছেন না। প্রাগজ্যোতিষপুরের রাজা আছেন, তাতেও জরাসন্ধ কিছু করতে পারছেন না। এছাড়া শাল্য রয়েছেন, সেখানে রয়েছেন সুনীত এবং অন্যান্য যে সমস্ত শিশুপাল, অন্যান্য সুনীত, শিশুপাল এবং অন্যান্য রাজারা শক্তিমান, তারাও কিছু করতে পারছে না। স্বয়ং জরাসন্ধ 17 বার আক্রমণ করে কৃষ্ণকে এতটুকু কোনো তার বন্দি করতে পারলেন না, তাকে পর্যুদস্ত করতে পারছেন। সুতরাং ছেলের ব্যাপারে তিনি ভয় পাচ্ছেন। পরিষ্কার কথা, তিনি পরিষ্কার করে পাবেন। এবং সবচেয়ে বড় কথা তা এটা ঠিক, জরাসন্ধের মতন প্রবল পরাক্রান্ত রাজা, তিনি যদি তার জামাই, এবং এখানে হরিবংশ পুরাণ একটা শব্দ ব্যবহার করেছে, জামিত্র হন্তক, জামিত্র হন্তক মানে অরি, জামিত্র হন্তক অরি, জামাত্রী হন্তক। জামাত্রী মানে জামাই, হন্তক মানে যে
জামাইকে হত্যা করেছে ওরি, ওরি মানে শত্রু, জামাইকে যে হত্যা করেছে সেই শত্রু, অর্থাৎ কংসকে যে বধ করেছে তার নিজের জামাই, তার 2 কন্যার জামাই, সেই 2 কন্যার জামাইকে, কংসের মতন মানুষকে, জরাসন্ধের মতন শ্বশুর থাকতে যে নির্মমভাবে হত্যা করতে পারে সবার সামনে, একেবারে তারই রাজ্যে ঢুকে, তারই রাজসভায়, সেখানে জরাসন্ধ কিছুই করতে পারলেন না 17 বার মথুর আক্রমণ করে, এবং জরাসন্ধ কৃষ্ণের নাগালই সেখানে পাচ্ছেন না, তার বিপুল বা সৈন্যবাহিনী নিয়েও তিনি কিছু করতে পারছেন না, এবং শ্রীকৃষ্ণ পালিয়ে বেড়াচ্ছেন, জরাসন্ধকে নানাভাবে পর্যুদস্ত করছেন, প্রতিরোধ করছেন এবং নানান কৌশল ব্যবহার করছেন। এখানে হরিবংশ পুরাণ যেমন বলছে, বিষ্ণু পুরাণও সেখানে বলছেন, সেই কৃষ্ণের এই যুদ্ধ রীতির কথা বিষ্ণু পুরাণও বলছেন, কখনো আড়ালে থেকে, কখনো গোপনে থেকে, কখনো ওপরে উঠে, কখনো একেবারে নিজেকে সম্পূর্ণ আবৃত করে, এবং কখনো যুদ্ধস্থল থেকে পালিয়ে তিনি জরাসন্ধকে নানাভাবে ব্যতিব্যস্ত করে, জরাসন্ধ বাহিনীকে পর্যুদস্ত করে, তার জরাসন্ধের বিপুল সৈন্যবাহিনীর প্রচুর ক্ষতি সাধন করেছে। এই ক্ষতি সাধন নানাভাবে করেছে, দুর্গ, তাদেরকে প্রলোভন দিয়ে এগিয়ে নিয়ে দুর্গ খাতের মধ্যে ঢুকিয়ে এনে উপর থেকে প্রস্তর বর্ষণ করে তিনি সমগ্র জরাসন্ধের একটা বিপুল অংশকে একেবারেই শেষ করে দিয়েছেন, এবং সেইভাবে তিনি তার বহু সেনাপতিকেও বধ করে ফেলেছেন হঠাৎ আক্রমণ করে। এবং বিশেষ করে তার এই আরেকটি ধারা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ হঠাৎ পালিয়ে যাওয়া। এই যে হঠাৎ হঠাৎ পালিয়ে যাওয়া যুদ্ধক্ষেত্র থেকে, সেটার জন্য শ্রীকৃষ্ণের আরেকটা নাম কিন্তু আছে, রণছোড়। তিনি যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছেন, এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন, এটাও শ্রীকৃষ্ণের একটা কৌশল, একটা যুদ্ধ নীতি। তো যাই হোক, তিনি পরিষ্কার করে ভাবলেন, আমার ছেলের এই বালক সুলভ মানে আহাম্মক সুলভ কাজকর্ম দেখে আমার ভয় হচ্ছে। পুত্রস্য চেষ্টামলক্ষ্য ত্রাসাকুলিত লোচন। আর এই যে কৃষ্ণ তুলনায় এই যে প্রতিপক্ষে যে সমস্ত বড় বড় রাজারা আছেন, যাদের কথা আপনারা বললেন, এই সমস্ত রাজাদের এবং আমার এই ছেলে যে একেবারেই বুদ্ধি যার কম, নাবালক, প্রায় সময় মাথা গরম করে ফেলে, হ্যাঁ, এদেরকে আমি এই সব রাজা এবং আমার ছেলে, যাকে আপনারা খুব বড় ক্ষমতাবান বলছেন, তাদেরকে আমি নিতান্তই কৃষ্ণের তুলনায় বালক বলেই মনে করি। মান্য বালক নিমালোকন স এষ পুরুষপর, এই কথাটি রয়েছে একেবারে বিষ্ণু পুরাণে, এই কথার ধারাই রয়েছে হরিবংশ পুরাণে, এই কথা প্রায় অন্য কিছু পুরাণে পাই, মহাভারতেও তার একটা আভাসও আমরা সেখানে পাই। কিন্তু হরিবংশ পুরাণের অপর একটি পাঠে ঠাকুরমশাই আমাদেরকে দেখিয়েছেন, এই জায়গায় এই পাঠের এই শ্লোকগুলোকে একটু লক্ষ্য করুন। সেখানে যেমন বেশিরভাগ পাঠেই আছে যেখানে ভীষ্মক বলছেন, আমি এদের সবাইকে, শ্রীকৃষ্ণের প্রতিপক্ষতায় যারা আছেন তাদেরকে আমি সবাইকেই একেবারে বালক বলেই মনে করি। মান্য বালক নিমাল্লোকাংসা এষ পুরুষপর। এই শ্রীকৃষ্ণকে সরাসরি ভীষ্মক বলছেন পুরুষপর। পুরুষপর মানে পরম পুরুষ, এই কথাটি আছে, ভাগবতেও এই কথা আছে। কিন্তু হরিবংশ পুরাণ, যাকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিই, সেই হরিবংশ পুরাণেও এষ পুরুষপর এই পাঠটি যেমন রয়েছে, তেমনি অপর একটি পাঠে সেখানে রয়েছেন, পরিষ্কার করে রয়েছেন, কীর্তি কীর্তিমতং শ্রেষ্ঠং যশাশ্চ বিপুলং তথা।
কীর্তি কীর্তিমতাং শ্রেষ্ঠ যশাশ্চ বিপুলং তথা মন্ন বালকমন্ন লোকন স এষ পুরুষ পর। এই জায়গাটায় শেষের এষ পুরুষ পর, এই জায়গায় হরিবংশ পুরাণের অপর একটি পাঠে রয়েছে ওই প্রথম লাইনটি একই, কীর্তি কীর্তিমতাং শ্রেষ্ঠ যশাশ্চ বিপুলং তথা। শ্রীকৃষ্ণের কীর্তি, তার মহান কীর্তি, তার শ্রেষ্ঠত্ব এই সমস্ত কিছুর প্রতি তুলনায় মান্যে তিনি বলছেন সা এব কাল স্বয়ং। সেখানে একদম বলছে, এই কৃষ্ণকে বলা হচ্ছে সা এব কাল স্বয়ং মহতি কাল পুরুষ। একেবারে পরিষ্কার করে বলছে সা এব কাল স্বরূপ মহতি কাল পুরুষ। এবং আবার সেখানে একই রকমভাবে বলা হয়েছে সা এব কাল স্বয়ং মহতি কাল পুরুষ। এবং যেখানে বলা হচ্ছে হরিবংশ পুরাণ বা অন্যান্য পুরাণে যেখানে বলা হয় স বাহুবল ভূর্জিতম, সেখানে অন্য পাঠে বলা হচ্ছে স প্রাজ্ঞবল বিভূষিতম। অর্থাৎ হরিবংশ পুরাণে শ্রীকৃষ্ণকে কাল স্বয়ং, স্বয়ং কাল এবং মহতি কাল পুরুষ বলা হয়েছে। শুধু তাই নয়, তার বাহুবল ভূর্জিতমের জায়গায় সেখানে বলা হয়েছে স প্রাজ্ঞবল ভূষিতম। তিনি তার প্রাজ্ঞবল নিয়ে, বাহুবল নয়, তিনি তার প্রাজ্ঞবলে তিনি স্বয়ং কাল স্বরূপ এবং মহতি কাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছেন এই সমস্ত রাজা মহারাজাদের প্রতি তুলনায়। বিশ্বক একেবারে ছাঁচা ছোলা কথায় পরিষ্কার কথাটি তিনি বলে দিলেন। এই যে কালপুরুষ যে কথাটা নিয়ে আমরা এলাম, তার সূত্রটা কিন্তু এখানে। সেখানে শ্রীকৃষ্ণকে কিন্তু কালপুরুষও বলা হয়েছে। স্বয়ং কাল, এবং শুধু কাল, স্বয়ং কালস্বরূপ, তিনি স্বয়ং কাল। এখানে কাল যেন মনে ভীষ্মকের কাছে শ্রীকৃষ্ণ যেন স্বয়ং মৃত্যুস্বরূপ, স্বয়ং কালস্বরূপ এবং মহতি কালপুরুষ। তিনি কালপুরুষ, সেই মহান কাল, তিনি সেই কালপুরুষ। আমাদের এই যে কালপুরুষ নিয়ে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করে চলেছি, বিভিন্ন বিভাগ আলোচনা করছি। আজকে তার চতুর্থ ভাগ এর আলোচনা। এইখানেই এই তিনি কৃষ্ণকে যে কালপুরুষ এবং কালস্বরূপ বলা হয়েছে, এটা স্বয়ং মহারাজ ভীষ্মকের মুখে উচ্চারিত হয়েছে এবং সেখানে বিশেষ করে লক্ষ্য করুন কোথায় ভীষ্মক উচ্চারণ করছেন একেবারে জরাসন্ধের সামনে, যেখানে জরাসন্ধ বসে আছেন, যিনি সেই সভা আহ্বান করেছেন, সেই জরাসন্ধ এবং তার সম্মিলিত বাহিনীর মুখের ওপরে কিন্তু ভীষ্মক অবলীলাক্রমে এই কথাটি বলে ফেলেন। অর্থাৎ ভীষ্মকের এতটাই তিনি ভয় পেয়েছেন এবং তিনি এতটাই সত্যকে বুঝতে সমর্থ হয়েছেন যে তার মুখ দিয়ে সঠিক বক্তব্য বেরিয়ে এসেছে, যেটা অন্যেরা, জরাসন্ধের অন্য মিত্র বাহিনী যেন বুঝেও বুঝতে চাইছে না। কেন? ঠিক দেখুন, পরের সেই হরিবংশ পুরাণের পরেই সেখানে আমরা দেখছি সমবেত রাজারা প্রত্যেকেই ইঙ্গিতজ্ঞ, প্রত্যেকেই বুদ্ধিমান। কারণ তারা তো কম নয়, শক্তিমান হিসেবে কম নয়, তারা বড় বড় যোদ্ধা, বিরাট শক্তিমান। সুতরাং তারা যথেষ্ট ইঙ্গিতজ্ঞ হবেনই। তারা মহারাজ ভীষ্মকের এই সরাসরি কথা, যেটা তাদের কাছে একেবারে মানে একটা প্রায় একটা বজ্রাঘাতের মতন, সেই কথা, বা ধরুন এরকমভাবেও বলতে পারে ভীষ্মক যে এত সহজে জরাসন্ধের উপস্থিতিতে সত্য কথাটাকে এত স্পষ্ট করে বলবেন, যেটা জরাসন্ধের মতন মানুষের কাছে প্রায়
একটা কি বলবো চরমতম আঘাত, এবং সেটা বুঝেও তারা সেই কথাটাকে মহারাজ ভীষ্মকের কথাটাকে গায়ে না বেঁকে, এবং সেখানে হরিবংশ পুরাণ যেন একটু আভাস দিচ্ছে যে মহারাজ ভীষ্মকের এই কথাটাকে তারা একটুখানি গায়েও মাখলেন না, যেন একটু উড়িয়ে দিলেন, একটু অবজ্ঞাই করলেন, এবং একটা তাকে ভীষ্মকের কথাটাকে একটা বৃদ্ধের প্রলাপ কারণ একটু আগেই তো মহারাজ ভীষ্মক বৃদ্ধ হয়েছেন, এটা ঠিক, তিনি উগ্রসেনের সমবয়সী, সুতরাং তিনি বৃদ্ধ হয়েছেন, এটা ঠিক। ওই বৃদ্ধের একজন বৃদ্ধ মানুষের দুর্বলতার ফসল হিসেবে একজন বৃদ্ধ মানুষ তার সন্তান তার রাজ্য সম্পর্কে ভয় পেয়েছেন, এরকম একটা ভাবনা জারিত হয়েই তারা এই ভীষ্মকের কথাটাকে খুব বেশি গ্রাহ্য মধ্যে আনলেন না। কিন্তু কথাটা মারাত্মক, এবং যেখানে এটা বুঝতে হবে যে জরাসন্ধের উপস্থিতিতে এরকম কথা উচ্চারণ করার কথা কেউ আগে ভাবতে পারেনি। মানে দুটো দিক থেকে আপনারা ভাবুন, একজন মানুষ কতটা ভয় পেলে নিজের ছেলের ভবিষ্যৎ এবং রাজ্যের ভবিষ্যৎটা ভেবে কতটা ভয় পেলে এই ধরনের কথা জরাসন্ধের মতন প্রতিপক্ষের জরাসন্ধের মতন সর্বশক্তিমান একজন মানুষের উপস্থিতিতে এরকম কথা উচ্চারণ করতে পারে, এটা বুঝতে হবে। আর অন্য দিক থেকে এটাও বুঝুন, এরকম একটা কথার জরাসন্ধ কতটা তার অন্তর দহন করে ফেলতে পারে জরাসন্ধ, এবং সেদিক থেকে এটাও বুঝতে হবে জরাসন্ধ যেন একটু ক্লান্ত হয়ে পড়েছেন, এবং জরাসন্ধ যে আগের ক্ষমতায় নেই, আগের তার সেই দাপটটা তার নেই, সেটাও কিন্তু একটু একটু প্রকাশ হয়ে যাচ্ছে, এবং সেটাও এই বিভিন্ন রাজাদের কথাবার্তার মধ্যে দিয়ে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে। এই দুটোই উদাহরণ দিলাম, যেখানে সুনীত শিশুপাল এবং দন্তবক্র এর আগের পর্বে আপনারা দেখেছেন জরাসন্ধের উপস্থিতিতেই তাকে একটু কেন বাইপাস করেই তারা কৃষ্ণের সাথে সন্ধি করবার কথা উচ্চারণ করে ফেললেন। কার উপস্থিতিতে? জরাসন্ধের উপস্থিতিতে। কার সঙ্গে সন্ধি করবে না? জরাসন্ধের সবচাইতে বড় যে শত্রু তার সঙ্গে সন্ধি করবেন, এবং সবচাইতে বড় কথা জরাসন্ধের কোনো সম্মতি নেবার কথাও তারা ভাবলেন না। এই জায়গাটা বুঝতে হবে। আর দ্বিতীয়ত এইখানে ভীষ্মক যে কথাগুলো বললেন কৃষ্ণের প্রশস্তি এবং অন্যদের সবাইকে একেবারে কৃষ্ণের প্রতিতুলনায় নাবালক করে কৃষ্ণকে কালস্বরূপ, তাকে কাল পুরুষের মহিমায় প্রতিষ্ঠা করে দিলেন, এবং সেটাও জরাসন্ধের উপস্থিতিতে। তার মানে জরাসন্ধের দুর্বলতা কিন্তু একটু একটু করে প্রকাশ পাচ্ছে, এবং সেটা বুঝতে পাচ্ছেন তার মিত্র গোষ্ঠীর মানুষেরাই। যাই হোক, এবার এখানে এসে দেখুন সামাল দিলেন সৌভবতী, শাল্য, সেই মহারাজ শাল্য, যার রাজধানী সৌভপুর থেকে তাদেরকে সৌভপতিও বলা হয়। শাল্য একটা রাজ্য, যার কথা আমরা দীর্ঘ গত পর্বে বলেছি। এই আসল কথাটা হচ্ছে এই মহাভারতের যে শাল্য দেশের সব রাজাকেই শাল্য রাজা বলা হচ্ছে, এবং এরা তাদের গোষ্ঠী নামেই পরিচিত হতেন, এবং এদের রাজত্বটাও বিশাল বড়, কম বড় রাজত্ব নয়। আধুনিক হরিয়ানা থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং সেখান থেকে রাজস্থানের যোধপুর, জয়পুর, আলোয়ার নিয়ে একটা বৃহৎ শাল্য রাজ্য। ব্যাপারটা একটু বুঝতে, কেন সেইখানকার সব রাজাদেরকেই শাল্য রাজ বলা হয় বা সেখানকার সব মানুষদেরকেই শাল্য বলা হয়, এটা বুঝতে খুব বেশি অসুবিধা নেই। দেখুন একটা সাধারণ বর্তমানের উদাহরণ দিই, যেমন মারওয়াড় দেশে যত মানুষ আছে আমরা তাদেরকে সবাই বা তারা নিজেদেরকে মারোয়াড়ি বলেই তো
পরিচয় দেয়। মারোয়াড়ি বলতে মারওয়াড় প্রদেশে, সে রাজস্থানের মারওয়াড় অঞ্চলের সবাইকেই মারোয়াড়ি বলা হয়। রাজপুতের বাসিন্দা সবাই, রাজপুতানার যত বাসিন্দা সবাই রাজপুত নামেই প্রসিদ্ধ। সেরকম ওই একই রকমভাবে শাল্য প্রদেশে যারাই বসবাস করতেন সবাই শাল্য নামে পরিচিত হতেন, এবং রাজার ক্ষেত্রে শাল্য রাজ বলা হতো বা সৌভ। তাদের রাজধানী যেহেতু সৌভনগর, ওই থেকে সৌভপতি ওই তাদেরকে বলা হতো। এই পর্যন্ত। হ্যাঁ, যাই হোক, কথায় আসি। সামাল দিলেন সেখানে সৌভপতি শাল্য। বলবেন না 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 না, বুঝতে পারলেন যে কথাটা কোন দিকে যাচ্ছে। তিনি বুঝতে সর্বনাশ, ভীষ্মক যে এত ছাঁচাচোলাভাবে মহারাজ ভীষ্মক সত্যটাকে বের করে ফেললেন, এক্ষুনি এটাকে বন্ধ করা উচিত। কারণ সেখানে স্বয়ং উপস্থিত আছেন জরাসন্ধ। তিনি যদি ক্ষেপে যান মহা মুশকিল হবে। তাছাড়া তাকে তো দুঃখ দেওয়া যায় না। আর আমরা আগের পর্বেও বলেছি, মহারাজ শাল্য ছিলেন মহারাজ জরাসন্ধের, চক্রবর্তী মহারাজ জরাসন্ধের হৃদয়ানুবর্তী। সুতরাং তিনি দ্রুত বললেন, এমন কথা বলবেন না। নিজের ছেলের সম্বন্ধে সে অত্যন্ত বীর, হ্যাঁ, এবং সে এখনও যদি যুদ্ধ হয় তাহলে শত শত রাজার বিপদ এবং দুঃখ বাড়িয়ে তুলতে সে সক্ষম। এই আচ্ছা বলুন তো, শাল্যরাজ একেবারে সরাসরি মহারাজ ভীষ্মককেই একটা প্রশ্ন করে বসলেন। বললেন, বলুন তো, পৃথিবীতে কৃষ্ণ আর বলরাম এই দুজনকে বাদ দিয়ে বলুন তো তৃতীয় আরেকজনের নাম বলুন, যিনি যুদ্ধে আপনার পুত্রকে হারাতে সক্ষম। বালক বেশবায়ন্ত স্ত্রিয় তিয়ঙ্কঃ পুমনিহ রণে যুদ্ধয়ূতম পশ্যস্তব পুত্রম মহানাঘম। বলুন তো, এই যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধে কৃষ্ণ আর বলরাম ছাড়া তৃতীয় একজন কোনো রাজার নাম বলুন এই ভারতবর্ষে, যে আপনার পুত্রকে যুদ্ধে পর্যুদস্ত করতে পারে, হারাতে পারে। আরে দাঁড়ালো কি? মহারাজ ভীষ্মক তো অন্যের জন্য ভাবিত নন, তিনি তো ভাবিত কৃষ্ণকে নিয়েই। আর তার ছেলের সাথে তো অন্য কারো যুদ্ধ লাগছে না রে বাপু, যুদ্ধ লাগছে তো কৃষ্ণেরই। কৃষ্ণের সাথেই যুদ্ধ করতে যাচ্ছ, আর আমার ছেলে জাগুয়ার গোবিন্দ সে সবার আগে ঝাঁপাবে এবং সে অবশ্যই মত করবে। তুমি তো আমার কথাটাই আবার নতুন করে অন্য ভাষায় বললে, হরে দরে তো একই দাঁড়ালো, তাই না? তো যাই হোক, যারা শাল্যরাজ যতই কথার মারপ্যাচ করুন, ভীষ্মকের কথাটাকে কিন্তু কেউ সরাসরি কাটতে পারল না, উল্লঙ্ঘন করতে পারল না। এবং পরম সত্যটা বুঝে জরাসন্ধ অত্যন্ত বুদ্ধিমান, তিনি রাজ চক্রবর্তী, এখনও তিনি রাজ চক্রবর্তী, এবং তিনি বাস্তবটা খুব ভালো বোঝেন বলেই তিনি চুপ করে আছেন। অপমানটা তিনি, এই অপমানেও তিনি ক্রোধে জ্বলে উঠতে পারছেন না, কারণ তিনি অত্যন্ত বাস্তববাদী। আর বাস্তববাদী বলেই তো তিনি আজ সমগ্র ভারতবর্ষের একনায়কতন্ত্র, একমাত্র অধীশ্বর। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মগধরাজকে অস্বীকার করবে ভারতবর্ষে এমন কোনো শক্তি নেই। এবং কৃষ্ণ সত্যি তাকে প্রতিদ্বন্দ্বী, কিন্তু সরাসরি নয়, এটাও তো ঠিক। যাই হোক, আমরা দেখছি জরাসন্ধ একটু বিমনা হয়ে বসে আছে। তিনি তো, কারণ এটা তো ঠিক, তার জামাইকে যে এমনভাবে সবার প্রকাশ্যে বধ করল, সেই কৃষ্ণকে তিনি এখনো পর্যন্ত কোনো শাস্তি দিতে পারেননি, বা কৃষ্ণকে তিনি এমন কোনো শাস্তি বা এমন শিক্ষা দিতে পারেননি যাতে দুনিয়ার লোক বলতে পারে, হ্যাঁ, কৃষ্ণ জরাসন্ধের কাছে পরাজিত হয়েছে। কোনোভাবেই না, না যুদ্ধে, না বুদ্ধিমত্তায়, না কূটনীতিতে, কোনোভাবেই তিনি পারছেন না কৃষ্ণকে পর্যুদস্ত করতে। আর শাল্য অত্যন্ত বুদ্ধিমান,
তিনি জরাসন্ধের হৃদয়ানুবর্তী, তিনি জরাসন্ধের অন্তরঙ্গ, তিনি বুঝেন, তিনি জরাসন্ধের এই মনোবেদনাটাকে যথেষ্টই বুঝতে পারেন এবং পেরেই তিনি এটাও বুঝলেন যে কৃষ্ণ যেভাবে এখানে দাপট দেখিয়ে দাপিয়ে গেল এবং তিনি একেবারে, যেহেতু তাকে আমন্ত্রণ করা হয়নি, এমন বুদ্ধি, এমন একটি চাল, মোক্ষম চাল শ্রীকৃষ্ণ চালিয়ে গেলেন, উপস্থিত না হয়ে আড়ালে থেকে, আবার সেই আড়ালে থেকে কৃষ্ণ এমন এক মোক্ষম চাল আবার চাললেন যে স্বয়ংবর সভাটাই বিপর্যস্ত হয়ে গেল, বানচাল হয়ে গেল। এবং এমনও তো কোনো অবস্থা নেই, এমন তো অবস্থাটাও নয় যে জরাসন্ধকে গিয়ে সভা মিত্র রাজারা বলেন চলুন আবার গিয়ে আমরা মথুরা আক্রমণ করি, কারণ বারবার মথুরা আক্রমণ করে জরাসন্ধ ক্লান্ত, ধ্বস্ত, ক্ষতিগ্রস্ত, আর তিনি কিছুতেই কৃষ্ণের নাগাল পাচ্ছেন না। সুতরাং সৌভপতি জরাসন্ধকে আর এতটুকু বিব্রত না করেই তিনি হঠাৎ একটা প্রস্তাব পেশ করে ফেললেন, বললেন যে কৃষ্ণকে আরেকবার শাস্তি দেওয়া প্রয়োজন, তবে এবার দিতে হবে অন্যভাবে, বলে তিনি কালযবনের কথা উল্লেখ করলেন। কে কালযবন? কালযবন বললেন, শাল্য বললেন যে কালযবনের পিতা গার্গমুনি, এবং গার্গমুনি তার যেমন নাম তেমনি তার আরেকটি নাম হচ্ছে কালযবনের পিতার আরেক পরিষ্কার আরেকটি পরিচয়ও আছে সেখানে, এবং সে শৈশিরায়ণ, তার পুত্র হচ্ছে কালযবন। কালযবনের কথা আসছি আমরা, শাল্য এই কালযবনের কথা বলছেন যে এই গার্গ শৈশিরায়ণ, দেখবেন দুজন গার্গ আছে, একজন গার্গমুনি যিনি শ্রীকৃষ্ণের গুরু বটে এবং তিনি প্রথম শ্রীকৃষ্ণের এই ঈশ্বরত্ব সবার কাছে প্রকাশ করেছেন। এই গার্গমুনির কথা বলছি না, এখানে আমরা যার কথা বলছি তিনি গার্গ শৈশিরায়ণ, তার পুত্র হচ্ছে কালযবন। এই কালযবন তিনি রুদ্র কাছ থেকে বর লাভ করেছেন এবং এমন বর লাভ করেছেন যে সমগ্র যাদব বৃষ্ণিকুল, মানে সমগ্র যাদব বংশ তার সাথে যুদ্ধে কোনোভাবেই এঁটে উঠতে পারবে না। এবং সে যদি মথুরার বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা কোনো যাদব গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সমবেত যাদব গোষ্ঠীর এই ক্ষমতা হবে না কালযবনকে প্রতিহত করতে পারে। এই কালযবন, এটাও একটা, এই কাল নামটা নিয়েও কিন্তু আবার সেই বিপদের সৃষ্টি করেছেন আমাদের আধুনিক ব্যাখ্যাকারীরা। আসবো সে কথায়, তার আগে কালযবনের কথার আগে আমাদের একটু কালযবনের পিতার কথা জানতে হবে। পিতার কথা জানলেই পুত্রের কথা জানতে হবে এবং সেখানে এটাও আমরা জানতে পারবো কালযবন কে এবং কীভাবে তিনি এত বড় শক্তিমান হয়ে উঠলেন। এই কালও নিয়ে যে কথাটা আমরা বলছি, কালপুরুষ বা কাল শব্দ, কাল সংহরন্তি কালাহ, এই যে কাল ব্যাপারটা, সেখানের যে একটা গোলমাল সৃষ্টি হয়ে আছে সেটাও আমাদের খানিকটা পরিষ্কার করতে পারবো আশা করি। আসুন আমরা গার্গ শৈশিরায়ণের কথা একটু প্রথমে জানি। গার্গ শৈশিরায়ণ হচ্ছেন ব্রাহ্মণ এবং তিনি, অনেক পুরাণ তাকে বলেছেন তিনি যাদব বংশের, এবং অনেক পুরাণে বলা হয়েছে তিনি ব্রাহ্মণ হয়েও যাদবদের মধ্যে বসবাস করতেন। হরিবংশ পুরাণের একটি পাঠ থেকে আমরা
এটা বুঝতে পারি তিনি হচ্ছেন যাদব গোষ্ঠীর ব্রাহ্মণ। আমাদের মনে হয় এই দ্বিতীয়টাই হচ্ছে সঠিক। ব্রাহ্মণ হয়ে যাদবদের মধ্যে বসবাস করা বা যাদব গোষ্ঠী, তার থেকেও তিনি সমগ্র যাদব গোষ্ঠীর ব্রাহ্মণ হিসেবেই ছিলেন, এটাই ধরে নেওয়া ভালো। তো এই যে গার্গ ব্রাহ্মণ শৈশী রায়ন তিনি এই যাদবদের সঙ্গে তার তো মেলামেশা, এবং জানবেন একটা কথা একটু বলি, যাদবরা একটু লঘু স্বভাবের, অর্থাৎ একটু তারা একটু লঘু ধরনের ঠাট্টাই আর কি করতেন। এই লঘুতা তাদের স্বভাব, যাদবরা কিন্তু শক্তিমান, এবং এই যাদব বীরদেরকে নিয়েই শ্রীকৃষ্ণ তার নারায়ণী সেনা তৈরি করেছেন, এটাও ঠিক। যাদবরা একটু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ওই গো সম্পদ নিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে চারণ করে বেড়াতেন। এবং এই যে যাদবদের মধ্যে এই যে আভীর সম্প্রদায়, যাদব গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী আছে আভীর, যারা গোয়ালা, যারা গরু পালন করতেন, এবং এরা যে গরু যেখানে গরু যেখানে চড়ত, গরুর চারণ ক্ষেত্র, সেই চারণ ক্ষেত্রকে বলা হয় ব্রজ। এই ব্রজ বলতে এই মথুরা বৃন্দাবনকে শুধু বোঝায় না। উত্তর ভারতে বর্তমানে উত্তর ভারতের বৃন্দাবনটাই শুধু ব্রজভূমি তা নয়, সেকালে যেহেতু গো সম্পদ একটা প্রধান সম্পদ ছিল এবং এই গো সম্পদ লুণ্ঠনও হতো, সে মহাভারতের মধ্যে তো আপনারা দেখেছেন বিরাটের গোধন হরণ করার জন্য সেই কোথা থেকে, হস্তিনাপুর থেকে কৌরবেরা ধেয়ে এসেছিল, এই একটা। সুতরাং এই গোধন ছিল একটা সমস্ত শক্তিশালী রাজ্যের একটা অন্যতম সম্পদ। গোধন একটা বিরাট সেকালের সম্পদ, এবং এই গোচারণ ক্ষেত্রকেই বলা হতো ব্রজ। অর্থাৎ প্রত্যেক রাজ্যেরই একটা বিশেষ ব্রজভূমি বা গোচারণ ক্ষেত্র ছিল, এবং সেগুলোকেই বলা হতো ব্রজভূমি। এইখানে যারা গো পালন করতেন তারা ছিলেন এই আভীর সম্প্রদায়ের মানুষ। এই আভীররা ছিলেন যাদব গোষ্ঠী, যাদবদের সাথে এই আভীর গোষ্ঠীর মানুষরা, তারাও সব যাদব গোষ্ঠীর সাথে ভীষণভাবে সম্পৃক্ত বা সেই গোষ্ঠীরই মানুষ তারা, এটাও বুঝতে হবে। অর্থাৎ যাদব গোষ্ঠীর মধ্যে যেমন ক্ষত্রপুরুষ আছে, তেমনি আভীর গোষ্ঠীর মানুষেরা, আবার এই আভীর গোষ্ঠীর মানুষদের মধ্যে দস্যু আছে, সেটাও কিন্তু আমরা মহাভারতে শেষে গিয়ে দেখব। এই দস্যু আভীররাও কিন্তু লুণ্ঠনও করেছে, হ্যাঁ, এরকম আছে, ভয়ঙ্কর জাতি এই আভীর সম্প্রদায়। যাই হোক, তো এদের স্বভাবের মধ্যে একটা চপলতা আছে। তারা যখন নিজেদেরকে নিয়ে নিজেদের মধ্যে অন্যের সঙ্গে তারা ভীষণ লঘু চাপল্যে মেতে উঠতেন। এই রকমই এই গর্গ শৈশী রায়ন, তার বিয়ে হয়েছে এবং বিয়ে অনেক দিন হয়ে গেছে এবং তার কোনো সন্তান হয় না। এই যে তার অনেক দিন বিয়ে হয়েছে, তার কোনো সন্তান হয় না, এইটা নিয়ে অনেকেই মনে করতেন যে গার্গ শৈশী রায়ন বোধহয় সেই সন্তানের জন্ম দেবার ক্ষমতা তার নেই, এবং সেইটা নিয়েও তাদের ভেতরে অনেকের মধ্যে একটা কথাবার্তা হতো। কিন্তু তার সমবয়সী এবং তার কম বয়সী লোকেরা একদিন হঠাৎ গার্গ ব্রাহ্ম শৈশী রায়নকে একেবারে, এবং সেখানে তার শালকেরাও ছিল, তারা একেবারে সেই সমস্ত যাদবেরা মিলে, সেই যাদব আভীর গোষ্ঠীরা এবং তার শালকেরা সবাই, কারণ তিনি যাদব গোষ্ঠীরই এক কন্যাকে বিয়ে করেছিলেন, তো যাই হোক, সেই সবাই মিলে তাকে একদম নিয়ে প্রচণ্ড মস্করা আরম্ভ করলো, এবং মস্করা করতে করতে তার মাত্রা ছাড়িয়ে গিয়ে তাকে নপুংসক বলে
যাচ্ছে তাইভাবে তার অসম্মান করলেন। হাসি ঠাট্টার মধ্যে হাসি ঠাট্টার মাত্রাটা এত বেশি হয়ে গেল যে সেটা গার্গ শৈশিরায়ণ আর সহ্য করতে পারলেন না, এবং বিশেষ করে তার ক্রোধটা গিয়ে পড়ল ওই যাদব গোষ্ঠীর উপরে, সমগ্র যাদব গোষ্ঠীর উপরে তিনি ভয়ঙ্করভাবে রেগে উঠলেন। তখন অর্থাৎ এইখানে তিনি তখন দেখা গেল তিনি সন্তান লাভের জন্য প্রচণ্ডভাবে ক্ষেপে উঠলেন, এবং তিনি সন্তান এমনভাবে ক্ষেপে উঠলেন এবং তার সেই সমস্ত ক্রোধ, পরবর্তীকালে তার একটি সন্তান হয়, সেই সন্তানের যে ক্রোধ সেইটা তার ভেতরের যে ক্রোধ সেটা সংক্রামিত হয়ে জন্মায়। কিন্তু দেখা গেল মানে এই জায়গাটা একটু বোঝার, বিভিন্ন পুরাণকে বিচার করে আমরা দেখছি তিনি যে আভির কন্যাকে বিয়ে করেছিলেন, যে যাদব কন্যাকে তিনি বিয়ে করেছিলেন, তার গর্ভে কোনো সন্তান কিন্তু উৎপাদন হয়নি, তার কোনো সম্মান হয়নি। তবে সন্তানটি কোথায় হলো? তিনি এখানে পুরাণ বলছে, হরিবংশ পুরাণ বলছেন বা অন্যান্য পুরাণের থেকে আমরা সেই সূত্র হতে, পুরাণ সূত্র হতে আমরা জানতে পাচ্ছি এই গার্গ শৈশিরায়ণ তিনি দক্ষিণ দেশে চলে গেলেন, অর্থাৎ এই যাদবদের সঙ্গ ত্যাগ করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে তিনি দক্ষিণ দেশে চলে গেলেন শিবের তপস্যায়। এই শিবের তপস্যাটাও খুব বড় কথা নয়, সেখানে একটা এমন ঘটনা ঘটল, সেই ঘটনাটাই অনেকটা বাস্তবসম্মত এবং এই ব্যাপারটাকে পরিষ্কার করে এবং আমাদের পরবর্তী কাল এর কথাটাকেও কিন্তু পরিষ্কার করে তুলে ধরে। সেটা কি? সেখানে গার্গ রয়েছেন, তিনি ভয়ঙ্করভাবে ক্রোধিত হয়ে সেখানে উপস্থিত আছেন। বলা হচ্ছে তিনি সেখানে নাকি শিবের তপস্যা করছে। সেরকম একটা সময় দক্ষিণ সমুদ্র তীরে তিনি যখন অবস্থান করছেন ওইভাবে, তখন সঙ্গে এক যবনরাজের দেখা হল। তিনি অপুত্রক, তিনি এই ব্রাহ্মণকে, গার্গ ব্রাহ্মণকে অনুরোধ করলেন তার প্রধানা মহিষীর গর্ভধান করার জন্য। সভা জয়মাস চেতং যবনেশ হি আত্মনজঃ। সেকালে নিয়োগ প্রথা ছিল এবং ব্রাহ্মণদের মাধ্যমেই এই নিয়োগ প্রথা সেখানে চালু ছিল, অর্থাৎ নিয়োগের পুরুষ হিসেবে ব্রাহ্মণদেরকেই সেখানে ব্যবহার করা হতো বা নিয়োগ করা হতো। সেটা শেষকালের সমাজ সচল প্রথা। এবং সেখানে আমরা দেখছি গার্গ শৈশিরায়ণের ঔরসে ওই যবনরাজের মহিষী তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন, এবং সেই যবনরাজের পুত্রে গার্গ শৈশিরায়ণের যে সন্তানটি জন্মালো তার রং একেবারে ভ্রমরের মতন কালো। কালো তো বটেই, দক্ষিণ দেশের রাজা, সেখানকার অধিবাসীরা সবাই কৃষ্ণবর্ণ, কিন্তু এই যে ছেলেটি জন্মালো, এবং আবিররা জানবেন খুব ফর্সা হয়, টিকলো হয়, কিন্তু যেহেতু মহিষী যবন বংশীয়া দক্ষিণ দেশে অবস্থান করছেন, সুতরাং তার সন্তানটি শৈশিরায়ণের ঔরসে যে সন্তান জন্মালো তার গায়ের রংটা হচ্ছে ভ্রমরের মতো কালো। তদ যোষিত সঙ্গ সমাচ্য পুত্র উদ্ভূত অলি সন্নিভ। অলি মানে কথার মানে হচ্ছে ভ্রমর। অলি সন্নিভ, অলির ভ্রমরের মতন একটা কালো পুরুষ, কালো সন্তান, ভ্রমরের মতন কালো কুচকুচে একটা সন্তান জন্মগ্রহণ করল।
এইখান থেকেই সেই ছেলেটির নাম হলো কালো। আর যেমন আমাদের এখনও বাংলার কালোকে যেমন কালু বলে ডাকা হয়, কালিয়া, কৃষ্ণকেও তো কালিয়া বলে ডাকা হয়, অর্থাৎ কৃষ্ণ কালো ছিলেন। হ্যাঁ, এখানেও তাকে বলা হচ্ছে কালো, কালো জাবানা। এত কালো বলেই তার নামটা ওই কালোর বলেই চিহ্নিত হলো। এই জায়গাটায় বুঝতে হবে তাকে কিন্তু কৃষ্ণ বলা হলো না। লক্ষ্য করবেন উত্তর ভারতের দিকে যারা একটু যেই সমস্ত মানুষজনেরা মোটামুটি আর্য বংশের, আর্য ভাবধারা, তাদের ছেলেমেয়েরা যদি কালো হয় তাদের নাম কিন্তু খুব একটা কালো বলা হয় না, তাদেরকে বলা হয় কৃষ্ণ। যেমন উদাহরণ হচ্ছে আমাদের স্বয়ং বসুদেব পুত্র বাসুদেব, তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন, ব্যাসদেব মহাভারত প্রণেতা, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস, কৃষ্ণ, তার নামও কৃষ্ণ। কিন্তু এটা বোঝা যাচ্ছে এই যে যবন বংশীয়, এরা আর্য বংশধারার লোক নয়, এই জন্য তার নামটা কৃষ্ণ যবন না হয়ে কালো যবন হয়েছে। যবন হচ্ছে তার পিতার পরিচয় এবং কালো যবন। এখানে আরেকটা কথা এর থেকে বেরিয়ে যায় যে শৈশী রায়ন, গার্গ শৈশী রায়ন, তিনি কিন্তু নপুংসক ছিলেন না, সন্তানের জন্ম দেবার ক্ষমতা ছিল, কিন্তু যে যাদব কন্যাকে বিবাহ করেছিলেন হয়তো তার সন্তান ধারণের ক্ষমতা ছিল না, এটা হতে পারে। এইটা হচ্ছে মূল ব্যাপার। এইবার আসুন এইখানে এই যে মুহূর্ত কালো যবনের ব্যাপার কথাটা চলে এলো না, এই কালো যবন নামটা যেই পেলেন, আমাদের মহাভারতের বিভিন্ন ব্যাখ্যাকারেরা, তারা আমাদের দেশীয় এবং বিদেশীয় উভয় পণ্ডিত সমাজ, তারাই যবনকে ব্ল্যাক গ্রিক, আবার গ্রিক অফ টাইম, হ্যাঁ, এই করে তারা একেবারে গ্রিক দেশীয় লোকের সাথে জুড়ে দিয়েছে। যবন মানেই একেবারে পশ্চিমা, ওই গ্রিক ভাবনাকে তারা একেবারে টেনে নিয়ে চলে এসছে। এখানে আবার গ্রিক অফ টাইম এই পর্যন্ত তাকে টেনে নিয়েছে, সেই গ্রিক দেশের সময়ের সাথে যুক্ত করে তাকে কালো পুরুষ করে দিয়েছেন। না, কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো কালো পুরুষের অস্তিত্ব আমাদের কোনো মহাকাব্যে, কোনো পুরাণে নেই। কালপুরুষ, কাল বলতে এখানে কিন্তু সময়, কৃষ্ণকে যে অর্থে কালপুরুষ বলা হচ্ছে, তিনি সময়কে, যে পুরুষ তার আপন পৌরসিচিত ক্ষমতায় সময়কে পরিবর্তন করতে সমর্থ, অর্থাৎ সময়কে পরিবর্তন করতে, সময়কে নিজের অনুকূলে টেনে নিয়ে আসতে সমর্থ, অর্থাৎ কালকে যিনি নিজের প্রভাবান্বিত করে তুলতে পারেন, কালের উপর, সময়ের উপর একটা বিরাট প্রভাব সৃষ্টি করতে পারেন, সেই অর্থেই হচ্ছে কালপুরুষ। এই নাম থেকে হয় না, এখানে কাল মানে কালোর রং, এটা বুঝতে হবে। কাল সংহরন্তি কালপুরুষ, কালকে যিনি সংহরণ করেন তিনিই হচ্ছেন কালপুরুষ। একেবারে পরিষ্কার করে এটা কিন্তু মহাভারতের শান্তি পর্বের মধ্যে বলা আছে। সময়কে যিনি সংহরণ করে, যে সময় অন্য সবাইকে সংহার করে চলে, সেই সময়কে যিনি সংহার করেন, অর্থাৎ সময়কে যিনি নিজের প্রভাবান্বিত করে, অর্থাৎ সমগ্র সময়ের উপর যিনি নিজের প্রভাব বিস্তার করতে সমর্থ, যিনি সময়কে নিজের ইচ্ছে অনুসারে পরিচালন করতে সমর্থ, তিনিই হচ্ছেন কালপুরুষ। এই অর্থে কাল যবন কখনোই সেই কালের নয়, এবং এই কাল যবন কোনো অর্থে গ্রিকও নয়, একেবারেই ভারতবর্ষের সাধারণ মানুষ যিনি দক্ষিণ প্রান্তে। দেখুন, এই যবন কথার অর্থটাকে এখানে একটু বুঝবেন।
যবন কথা নিয়ে আমরা বারবার এই কথাটা আমরা এখানে বলছি, সেটার অর্থ হচ্ছে যবন শব্দটা মহাভারতে আমরা অনেকবার পেয়েছি, এবং আমাদের শুধু তাই নয়, আমাদের বিভিন্ন যে সাহিত্য গ্রন্থ আছে, সংস্কৃতের রচনা, সেখানে যে সমস্ত রাজাদের বর্ণনা আছে, সেই রাজারাও অনেক রাজাদের বর্ণনার সময় বলা হয় তারা যবনীর দ্বারা পরিবৃতা। যবনী পরিবৃতা মানে সেই সমস্ত ম্লেচ্ছর, এই যবনীরা কিন্তু শক্তিমান। এই যবনীদের সম্পর্কে বলা হয়, যবনদের সম্পর্কে বলা হয় এরা খুব শক্তিমান, এরা যুদ্ধবিদ্যা জানে, এদের নারী এবং পুরুষ উভয়ের যুদ্ধ। এই রাজাকে যারা ঘিরে রাখতেন, রাজার বডিগার্ড হিসেবে কিন্তু এই যবনীরা থাকতেন। এই উদাহরণ আপনারা প্রচুর অনেক সংস্কৃত সাহিত্য গ্রন্থের মধ্যে পাবেন, যেখানে রাজাকে ঘিরে রেখেছেন এই যবনীরা, রাজার বডিগার্ড হিসেবে, বা রাজার অন্তঃপুরে পাহারা দিচ্ছেন যবনীরা, এটাও পাওয়া যায়। যাই হোক, এই যবনীরা অনেকটা ম্লেচ্ছ। তরবুশ, যযাতিপুত্র তরবুশ যে অঞ্চলে শাসন করতেন তারাও ছিলেন যবন দেশ। এবং পরবর্তী সময়ে মহারাজ যুধিষ্ঠিরের আদেশে সহদেব যে সমস্ত দেশগুলো জয় করেছিলেন তার দিগ্বিজয় বা অশ্বমেধের সময়, সেখানেও সহদেবকে দেখছি তিনি বহু যবন দেশ রাজাদের সাথে যুদ্ধ করে সেখান থেকে কর সংগ্রহ করেছেন। এটা গ্রিক দেশ নয় বা অন্য কোনো ভারতবর্ষের বাইরের কোনো অংশ নয়, এটা বুঝবেন। এখানে কাল যবনের কথা যখন আসছে, তাকে তার গায়ের রং অর্থে তাকে কিন্তু কাল যবন বলা হয়েছে। এইটুকু, কালো রং, কৃষ্ণবর্ণ। কারণ খুব পরিষ্কার করে এখানে যে বলা হয়েছে, যে পুত্রটি গার্গ শৈশিরারণ্যের ঔরসে জন্মেছে যবনরাজের, সেই পুত্রের গায়ের রং একেবারে অলিশান্নিব, ভ্রমর কৃষ্ণ। সেই অর্থেই তার নাম হচ্ছে কালসম। আর কৃষ্ণ যে অর্থে কালো পুরুষ, তা তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। যাই হোক, আরেকটা কথা এখানে একটু বলে রাখি এই পর্বে, সেটা হচ্ছে এই যে কাল যবন, তার কিন্তু প্রচুর প্রশংসা আছে এই হরিবংশ পুরাণে। হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের মধ্যে আপনারা দেখবেন সেখানে কাল যবনের কিন্তু বহু প্রশংসা আছে। বিশেষ করে বলা হচ্ছে, যবনানং বলদ উগ্র স কাল যবনৌ নৃপ বভূব রাজা ধর্মেণ রক্ষিতা পুরবাসিনা। বলছেন জন্মজয়কে এই কথা বলছেন বৈশম্পায়ন, তিনি জন্মেজয়কে এই কাল যবনের কথা শোনাচ্ছেন। সেখানে বলছেন যে সব খুব বলশালী, অত্যন্ত শক্তিমান যবন রাজা হচ্ছেন এই কাল যবন, যিনি ধর্ম অনুসারে তার রাজ্যবাসীকে লালন করতেন, পালন করতেন এবং রক্ষা করতেন। তারপরেই বলা হচ্ছে, ত্রিবর্গ বিদিত প্রাজ্ঞ ষডগুণাপুনুপজীবিকা সপ্তবৈষণ সম্পুঢ্যো গুণে ভবিষ্যরত ভারত সদা। একজন রাজার, যথার্থ রাজার যেসব গুণ থাকা প্রয়োজন, সেগুলো সব কাল যবনের আছে। তিনি ত্রিবর্গ জানেন, মানে পদ, স্থান এবং বৃদ্ধি, বা ধর্ম, অর্থ এবং কাম সম্পর্কে যার সঠিক ধারণা আছে, নিজের পদ, নিজের স্থান এবং নিজের বৃদ্ধি, এইটাকেও ত্রিবর্গ বলা হয়। কিংবা ধর্ম, অর্থ, কাম, এই তিন বিষয়ে যার পরিষ্কার ধারণা আছে। ধর্ম অর্থে এখানে আইন, লেজিসলেটিভ পাওয়ার, আইন, ক্ষমতা ইত্যাদি। ধর্ম বলতে এখানে রিলিজিয়ান নয়, হ্যাঁ। আর অর্থ মানে ইকোনমি, আর কাম মানে রাজার উত্থান শক্তি, এই হচ্ছে কামের অর্থ। এবং শুধু তাই না, তিনি
ত্রিবর্গ জানেন, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ এবং 6টা গুণ, ষটগুণ্য, রাজার যে 6টা গুণের প্রয়োজন সেই 6টা গুণই তার মধ্যে আছে। এবং সমস্ত সজ্জনকে তিনি আশ্রয় দেন, সজ্জনেরা তার আশ্রয় নেন। এবং 7 প্রকার যে ব্যসন, মানে 7 ব্যসন শব্দের অর্থ দোষ, রাজাদের যে 7 প্রকার দোষ আছে সেই 7 প্রকার দোষ বর্জিত হচ্ছেন এই কালযবন। অর্থাৎ কালযবনকে হরিবংশের বৈশম্পায়ন কিন্তু খুব প্রশংসা করে বলছেন তিনি অত্যন্ত গুণবান রাজা, একজন যথার্থ রাজার যা যা গুণ থাকা প্রয়োজন কালযবনের সবকটা গুণই বর্তমান। এবং তারপরেই বলছেন শ্রুতিমান ধর্মশীলস্য সত্যবাদী জিতেন্দ্রিয় সংগ্রামাভিক বিবিধশ্চ দুর্গালভানুসারণ। বলছেন বিদ্যাবান, তিনি বিদ্বান, ধর্মশীল, সত্যবাদী, জিতেন্দ্রিয়, যুদ্ধ বিদ্যা নিপুণ, যুদ্ধ নিপুণ, অর্থাৎ যুদ্ধবিদ্যায় তিনি অত্যন্ত নিপুণ, সেটা তো নিশ্চয়ই আমরা দেখব। এবং বিভিন্ন যে সমস্ত দুর্লভ জ্ঞান একজন রাজার থাকা দরকার সবটাই তার মধ্যে রয়েছে। এই রকম প্রশংসা কিন্তু একেবারে হরিবংশ পুরাণে যবনরাজের সম্পর্কে বলা হচ্ছে। এইখানে আমরা দেখলাম শাল্যরাজ তিনি বললেন যে কৃষ্ণকে একটা শিক্ষা দিতে হবে, এবং সেই শিক্ষা দিতে হবে আমি জানি এই যবনরাজের সাথে আমার একটা পরিচয় আছে। এই যে পরিচয় আছে এই জায়গাটা মনে হবে, এই শাল্যরাজ রয়েছেন কিন্তু ওই কচ্ছের কাছাকাছি। বর্তমান যে আমাদের রায়নাবাদ যেটাকে আমরা বলি কচ্ছ দেশ, সেই জায়গার অধিপতি হচ্ছেন এই শল্যরাজ, এবং তারই কাছাকাছি হচ্ছেন এই কালযবনের রাজ্য। সে কালযবনের রাজ্য ভারতবর্ষের বাইরে ওই গ্রিক দেশ বা আরও অন্য কোনো পশ্চিমা দেশ কিন্তু নয়। একেবারে পরিষ্কার করে তার রাজ্যের অবস্থানটা জানিয়ে দিচ্ছে, অর্থাৎ সেই কচ্ছের ওইরকমই কাছাকাছি কোনো একটা জায়গায়। কম্বোজ, আসল কথা মনে রাখবেন এই যবনরা কিন্তু ভারতবর্ষের চতুর্দিকে ছড়িয়ে আছে। যেরকম কম্বোজ, কিরাত, পুলিন্দ, এই যে সমস্ত জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর একসঙ্গে এবং যাদেরকে ম্লেচ্ছ বলা হতো তারাই যবন বলে পরিচিত হতো। আর সেই অর্থে ম্লেচ্ছ অর্থে যারা বেদ বা বৈদিক সমাজের সাথে ঠিক খাপ খায় না। কিন্তু এখানে যবনরাজের যে পরিচয় আমরা পেলাম হরিবংশ পুরাণে, তাতে কিন্তু আমরা যবনরাজকে সেই অর্থে ম্লেচ্ছ বলতে পারি না। তার মধ্যে জ্ঞান, পাণ্ডিত্য, বুদ্ধি এবং পরাক্রম এবং একজন রাজার যা যা গুণ থাকা দরকার, যেসব দোষ থাকার কথা নয় সেসব তার মধ্যে নেই, এবং যে সমস্ত গুণ থাকার কথা সেগুলো সব রয়েছে। সেই দিকে আমরা দেখছি। অর্থাৎ মোটামুটি কচ্ছভূমির পাশাপাশি এই সৌভ রাজ্যের পাশাপাশি রয়েছেন এই যবনরাজ কালযবন। তার কথা সবাই জানতেন, কিন্তু তার সাথে অন্যদের তত পরিচয় ছিল না যতটা মহারাজ শাল্যর ছিল। এবং শাল্য তিনি বললেন যে তার কাছে দূত পাঠানো হোক, তার সাহায্য নেওয়া হোক। কারণটা কি? কারণটা হচ্ছে এইবার চলে আসুন আবার সেই গার্গ শৈশী রায়নের কাছে। গার্গ শৈশী রায়ন খুব ক্ষেপে গেছিলেন যাদবদের, কারণ যাদবদের সঙ্গেই তিনি ছিলেন, কিন্তু যাদবরা তার সাথে এতটা তাকে অসম্মান উপহাস করলেন যে তিনি একেবারে যাদবদের বিরুদ্ধে ভীষণ ক্ষেপে গেলেন। এবং তিনি যখন এই যবনরাজের প্রধানা মহিষীর গর্ভে সন্তান উৎপাদন করলেন, তখন তিনি যবনরাজকে বলেছেন, আমার এই সন্তান, আমি এমনভাবে শক্তিমান সন্তান তৈরি করলাম, এই সন্তান ভবিষ্যতে ওই যাদব গোষ্ঠীর ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াবে, কালস্বরূপ হয়ে দাঁড়াবে। এই যবন, আমার এই পুত্র, এই কালযবন। সুতরাং
এটাও ঠিক, এই যাদব গোষ্ঠীর বিরুদ্ধ শক্তি ছিলেন কালযবন, এবং সেটা জানতেন শাল্য। অর্থাৎ যাদব গোষ্ঠীর সাথে পিতৃসূত্রে কালযবনের একটা বৈরিতা ছিল, এটা পরিষ্কার। সেটাকেই এখন ব্যবহার করছেন শাল্যরাজ। এটা ভালো লাগেনি জরাসন্ধের। এটা কি ভালো লাগতে পারে? তিনি ভারতবর্ষের অদ্বিতীয় চক্রবর্তী সম্রাট, হ্যাঁ, তাকে এখন অন্যের সাহায্য নিতে হচ্ছে কৃষ্ণকে, তার শত্রুকে শায়েস্তা করার জন্য। এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, শাল্যের এই কথা শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমরা এই হরিবংশ পুরাণ থেকেই দেখতে পাচ্ছি যে আমার এই কী অবস্থা হলো। হ্যাঁ, যখন সময় এমন ছিল যে অন্য রাজারা শত্রুর ভয়ে ভীত হয়ে আমার কাছে আশ্রয় নিতেন। হ্যাঁ, মাংসমাশ্রিত্য পূর্বস্মিং নৃপা নৃপ ভয়ার্দিত প্রাপ্তবন্তে ঋতম রাজ্যম সবৃত্ত বালবাহনম। আর সেখানে আজকে কি দাঁড়িয়েছে? হ্যাঁ, আজকে রাজারা আমাকে অন্যের আশ্রয় নেবার জন্য প্রস্তাব করছেন। যেন ব্যাপারটা দাঁড়িয়েছে একটা রতি লোলুপ রমণী নিজের স্বামীর কাছে সন্তুষ্ট না হয়ে রতি সুখে, নিজের স্বামীর দ্বারা রতি সুখে সন্তুষ্ট না হয়ে অন্য পুরুষের আশ্রয় গ্রহণ করার মতন আমি সেরকম একটা রমণী, এরকম একটা অবস্থায় আমাকে ঠেলে দেওয়া হয়েছে। ইহংসা চোদ্দতে ভূপৈ পরসংশস্ত্র হেতুনা কন্যেব শপতি দেশাদ অন্নং রতি পরায়ণা। একটা মেয়ে নিজের স্বামীর কাছে রতিসুখ লাভ না করে, রতিসুখ লাভের জন্য যদি একজন, যেমন একটা মেয়ে নিজের ঘর সংসার ত্যাগ করে অন্য পুরুষের কাছে গিয়ে রতিসুখ লাভ করে, সেরকমই একটা অবস্থা আমার দাঁড়ালো। তিনি কিছুতেই এই কালযবনের শরণাপন্ন হবার কথাটা জরাসন্ধ মেনে নিতে পারছেন না। যিনি নিজেকে এতদিন সমগ্র রাজকুলের স্বামী বলে ভেবেছেন, এইটা তার পক্ষে মেনে নেওয়া বড় কষ্ট। কিন্তু এটা তো ঠিক, এতদিন এত চেষ্টা করেও তার জামাতা কংসের মৃত্যুর পর এতদিনও তিনি কৃষ্ণকে শেষ করতে পারছে না। যদ অনৃণম কৃষ্ণ ভীতম অন্যম সংশ্রায়ামি বলাধিকম। যাই হোক, বাধ্য হয়ে সেই শাল্যরাজ দূত হিসেবে গিয়ে উপস্থিত হলেন কালযবনের সভায়। এবং আমরা আশ্চর্য হয়ে দেখলাম কালযবনের নেটওয়ার্ক এতটাই দক্ষ, এতটাই সুগ্রথিত, তিনি পূর্ব থেকেই এই খবরটা পেয়েছেন যে জরাসন্ধের কাছ থেকে শাল্যরাজ তার কাছেই আসছেন তার সাহায্য প্রার্থী হয়ে। চাকা কেমন ঘোরে কালচক্র। আগামী পর্বে।